আমি নিজুম মজুমদারের কাছে যাবো, আমার সময় যেহেতু অল্প। আজকে বলছে যে শিক্ষা ব্যবস্থা ভাঙবে যাক, বিজেপি না, আমার 100% বলছি, 100% আমাদের প্রত্যাচার করো, বিজেপিকে জিততে হবে। দাদা আমি একটা কথা বলি, আমরা চিরকুটে পরীক্ষা দিয়ে বা আলিমুদ্দিন স্ট্রিটের সামনে লাইন দিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায় দিদি করে চাকরি পাইনি। আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আমাদের বাড়ির লোকও যোগ্যতায় চাকরি পেয়েছে। আপনাদের থেকে যারা ইউনিয়ন রুমের বাইরে বসতে পারে না, তাদের ইউনিয়ন রুমের বাইরে গেলে যাদেরকে প্যাক মারে লোকে, তাদের থেকে আমরা জানতে চাইবো না। মিডিওক্রেসি চাষ যারা করে, অনিল বসু পশ্চাৎদের দেখানোর কথা, তাদের থেকে আমরা শিক্ষা জানবো না। কি জানেন, অশিক্ষিত একটা দলকে আপনারা দালাল করছেন। আমি রাখছি এই কারণে, কারণ আপনারা অ্যান্টি ন্যাশনালের মতন কথা বলছেন, আপনারা অ্যান্টি ন্যাশনালের মতন কথা বলছেন, দালালি করে দলের হয়ে বলছো। সেই দলটা 46 বছর, আমি ভারতবর্ষের কথা বলছি। মিনমিনে মিডিয়া যদি না বলে তাহলে আমাকে বলতে হবে। সেই দলের হয়ে কথা বলছো যে দলের 46 বছর পতাকা তোলে। আমি নিজুম মজুমদারের কাছে যাব। আমি আবারও বলছি, এটা আরে দাদা, সিপিএম সিপিআই এর অনেকেও আপনাদের দেখে হাসছে। হরগোবিন্দ দাসের পরিবার, তামান্নার মাকে আপনারা ডিপ্রাইভ করেছেন। ছাড়ুন, অভয়ার মা, তামান্নার মা, হরগোবিন্দ দাস, সবাইকে নিয়ে রাজনীতি করেছেন আপনারা। বিরক্ত তোমাদের উপর। হ্যাঁ, ঠিক। আমি যে জন্য গেলাম দলটায়, যে জন্য বিজেপি ভোটে জিতলো, তামান্নার মা, তার জন্য কিছু হচ্ছে না। আপনারা কনফিউজ হয়ে গেছেন। অভয়ার মা, বেশ, ওটা পরে 5 বছর পরে আসবে। তার জন্য আমি বিজেপি জিতলো। রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় কৌটো নাচিয়ে সরকার উল্টাবে না। রাস্তায় কৌটো নাচিয়ে, লিখে নিন, চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, রাস্তায় কৌটো নাচিয়ে সরকার উল্টাবে না। রাস্তায় কৌটো নাচিয়ে সরকার উল্টাবে না, ডফলি বাজিয়ে সরকার উল্টাবে না, আজাদি বলে সরকার উল্টাবে না। ভোটে এসো। ছাত্র আন্দোলনকে তোমরা দমন করছো, তোমরা বুঝতে পারছো না যে কি অবস্থা হতে চলেছে। আমি নিজুম মজুমদারের কাছে যাচ্ছি। নিজুম মজুমদার, আপনি দেখছিলেন ভারতের যারা পক্ষে বিপক্ষে রয়েছে, তারা নিজেদের মধ্যে এখনো ডেলুলু ল্যান্ডে বসে তারা ভাবছে, দূর এটা তো বিজেপির ব্যাপার, দূর এটা তো তৃণমূলের বামেদের ব্যাপার। এটা দেশের ব্যাপার, এটা ভারতের ব্যাপার। যেভাবে বাংলাদেশের সময় ওটা আওয়ামী লীগ বা বিএনপি এদের ব্যাপার ছিল না। দেশটা থাকবে কি থাকবে না তার ব্যাপার। এখন বাংলাদেশের বহু মানুষ পরাধীনতার স্বাদ পাচ্ছে। সেই অশনি সংকেত, সেই সিঁদুরে মেঘ আপনি দেখতে পাচ্ছেন ভারতে? অবশ্যই। আমি সিঁদুরে মেঘ কি আজকে আপনি এখন বলছেন, এখন দেখেছি। আপনার এই প্রোগ্রামে যদি আমি 50 থেকে 60 বার এসে থাকি, মানে যতবার এসেছি, আমি একটা কথা বারবার বলেছি যে এই বাংলাদেশে যেটা হয়েছে সেটা ভারতের দিকে ধেয়ে আসছে। কারণ যুদ্ধটা বাংলাদেশের এগেনস্টে ছিল না, ছিল ভারতের এগেনস্টে। আমি বারবার একটা শব্দ উল্লেখ করেছি ময়ূকদা, আপনি যদি মনে করতে পারেন, দুটো শব্দ, প্রক্সি ওয়ার। আমি বলেছি যে বাংলাদেশের গ্রাউন্ড যদি জর্জ সরোসরা রেডি না করতে পারে, তাহলে ভারতে অ্যাটাকটা করতে পারবে না। বাংলাদেশকে তারা সেটেল করেছে, এখন ভারতে অ্যাটাক করেছে। তো আমি বারবারই বলেছি যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশটা অল দ্য টাইম যেটা ছিল স্টেবল ছিল, তারা অ্যাটাক করতে পারছিল না অন্যান্য রাষ্ট্রগুলোতে, বিশেষ করে ভারতে বা যেখানে তারা করতে চায়। সো আলটিমেটলি দেখেন, এখানে আলোচকরা কথা বলেছে যে জর্জ সরোসের আলোচনা এসেছে বা নানান জায়গাতে কথাবার্তা শুনতে পেয়েছি। আমি খালি আশ্চর্য হয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে পুরো আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনটা শুরু হয়েছে কি নিয়ে, কিভাবে শুরু হয়েছে? একজন বিচারপতি ছাত্রদেরকে নাকি বা যারা বেকার আছে তাদেরকে নাকি তেলা পোকা বলেছে, এইটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে। ভালো কথা, যদিও আমি যতগুলো সোর্স ঘাটলাম সেখানে উনি সরাসরি এটা বলেননি, উনি হয়তো অন্যভাবে বলতে চেয়েছেন বা বলেছেন, আমি সেই আলোচনাতে যাব না। এই যে দাবিগুলোর দিকে আমি তাকালাম, সেই দাবিগুলোর দিকে আমি 5টা দাবিকে তারা যেটা আনছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, স্বাধীন তদন্ত, পরীক্ষা ব্যবস্থা সংস্কার, ব্লা ব্লা ব্লা, প্রত্যেকটা জায়গাতে গভর্নমেন্ট ব্যবস্থা নিয়েছে। কিন্তু এডুকেশন মিনিস্টারের ব্যাপারে দেখলাম যে ভারতের একটা স্ট্রং, মানে ভারত সরকার একটা স্ট্রং আর্গুমেন্ট আছে। দেখেন, আমাদের দেশে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস বা এইসব ব্যাপার নিয়ে বাংলাদেশ অনেকভাবে সাফার করেছে। এর যতটা না ন্যাচারাল হয়েছে তার পুরোটাই হচ্ছে একেবারে মেকি ভাবে তৈরি করা হয়েছে। আজকে ভারতের যে প্রবলেমটা হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন যে যুবকরা একটা রোমান্টিসিজমে ভোগে, এই জেনজিরা এক ধরনের রোমান্টিসিজম। কিন্তু আপনি কি, আমার সময় একদম কমে আসছে, আপনার কি মনে হচ্ছে যে টুল কিটটা সেম, যে সোরসের টুল কিটটা বাংলাদেশে ইউজ হয়েছিল? আপনার কি মনে হয় যে জর্জ সরোস এসে বলবে আমি জর্জ সরোস, আমি ওপেন ফাউন্ডেশন? না, একটা জিনিস নিজুমদা, আজকের অনুষ্ঠানটা আমার ধারণা বাংলাদেশেও 1 নম্বরে রেটিং এ যাচ্ছে এই মুহূর্তে, 8টা থেকে 9টা। আমার ধারণা বাংলাদেশে অনেকে বসে রয়েছে যারা, তাদের আজকে কিন্তু খুব ডিপ্রেশন হচ্ছে, তাদেরও ডিপ্রেশন হচ্ছে এই ভারতের বামপন্থী। কেন জানেন? কারণ বলিউডের স্ক্রিপ্টের মতন লাস্ট সিনটা বাংলাদেশের মতন হলো না বলে।
এখানে প্রধানমন্ত্রী না, নরেন্দ্র মোদী, ভারতের বামপন্থীদের এই যে অমিত শাহ, কথাবার্তাগুলো আপনি তারা কোনোভাবে বলেন। বাংলাদেশের এই সিনেমাটার রিপিটেশন বা সিকুয়াল ভারতে বানাতে দিল না। নিজুবাবু বেশ, আমার সময় শেষ, একদম একদম। যখন সিঙ্গুর এবং নন্দীগ্রামে এই গরিবদের জমি অধিগ্রহণ করা হলো, তখন ধর্মতলাতে আমার সময় শেষ, কিন্তু যারা একদম একদম হয়ে গেছে। মিনমিনে মিডিয়া সিদ্ধান্ত না নিতে পারে, মিনমিনে মিডিয়াও প্যালেস্তাইনে কালকে গিয়ে ওই মিনমিন করে 8টার অনুষ্ঠানও করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে গত 12 বছরে না এরকম 44 বার চেষ্টা হয়েছে এই সরকারটাকে নিয়ে। প্রত্যেকটাই ফ্রেঞ্চ রিভলিউশন আর রোবসপিয়ার হবে, প্রত্যেকটাই হচ্ছে ভিয়েতনামের যুদ্ধ হবে, যেমন প্রত্যেকটাই সাংঘাতিক আশা জাগিয়ে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট টিমের মতো, যে এখনই চ্যাম্পিয়ন হয়ে যায়। সিএ এনআরসির সময় 4 মাস ধরে গন্ডগোল করা হলো সরকারটাকে ফেলে দেওয়ার জন্য, কোনো লাভ হলো না। আর্টিকেল 370 ফেলার বাতিলের সময় 2.5 মাস ধরে হলো, লাভ হলো না। ট্রিপল তালাকের সময় 1.5 মাস ধরে হলো, লাভ হলো না। নুপুর শর্মার সময় 1.5 মাস, লাভ হলো না। বালাকোট এবং সিন্দুরের সময় বুলিং করা, কোনো লাভ হলো না। পেগাসাস আদানি বিরাট আন্দোলন, লাভ হলো না। ডিমানিটাইজেশন নোটবন্দি, লাভ হলো না। জিএসটি করা, লাভ হলো না। কুস্তিগির রেসলারদের নিয়ে যন্তর মন্তর দখল করে 1.5 মাস, লাভ হলো না। একটু ফোনটা একটু মানে আপনার এবং নেটওয়ার্কের একটু সমস্যা। অগ্নিবীর ছাত্র যুব 6টা রাজ্যতে খেপিয়ে দেওয়া হলো, এই মোদি যাচ্ছে, লাভ হলো না। ফার্ম বিল একটু সফলতা, ফার্ম বিলটা ফিরে গেল, সরকার পড়লো না। মণিপুর 8 মাস থেকে 11 মাস ধরে লড়াই চললো, যে সরকার কিচ্ছু করছে না, কেন উনি যাচ্ছে না, মণিপুর থেমে গেল, মাঝে মাঝে গন্ডগোল হয়। ওয়াক অফ ইস্যু, এই সরকার পড়ে যাবে, হলো না। বুরখা হিজাব নিয়ে ব্যাঙ্গালোর থেকে দক্ষিণ ভারত নাচানো হলো, কে পড়ে আসছে কে না আসছে, পড়লো না। নাথিং উইল এল গেইনস, কিছুতেই লাভ হচ্ছে না। এইবার তাহলে কি করা যাবে? আবার একটা সুন্দর করে 6 মাস 1 বছরের আন্দোলন নামিয়ে আসতে হবে, এবং খুব মজার আন্দোলন। মানে আমি তোমাদেরকে বলতে পারি দাঁড়িয়ে যে যতই আন্দোলন করেছে না তত তারা মুছে গেছে। মহারাষ্ট্র, গুজরাট, আসাম, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, এবং কন্টিনিউয়াসলি তারা ভেঙে যাচ্ছে, নতুন লোকজনকে তুলে এসছে। আগে তুলে নিয়ে কিন্তু অরিন্দম দা আজকে আমি আপনাকে ইন্টারাপ্ট করে বলবো, আপনি তো এই টুল কিটটা জানতেন, রাষ্ট্রপতিরা জানতো, তাহলে রাষ্ট্রপতিরা কেন গান্ধীগিরি দেখাচ্ছে? রাষ্ট্রপতিরা গান্ধীগিরি দেখাচ্ছে কারণ আমাকে বহু লোক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বলছে যে এই মডেলটা দারুণ মডেল, এই শান্তিপূর্ণ মিছিলটা কাল যদি পাল্টা জোড়া গির্জা থেকে এজিসি বোস রোড যদি পাল্টা রাষ্ট্রপতিরা করে, মানে ভোটের নিরিখে কি হবে বলো? ওরা সংখ্যালঘু, সে অর্থে সংখ্যালঘু, 5% 3% ভোট পায়, তার মধ্যে যদি 45% গিয়ে ঝাঁপায়, লাভ আছে? এগুলো ওরা করে থাকে, আমরা করি না। এবং একটা কথা বলে, সত্যি কথা বলে শেষ করি, আজকের মিছিলটা আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনে রাখো। আমি দেখছিলাম মিছিল না, শয়তানির কারুকাজ। 2:40 আমি মৌলালি ক্রস করছি, আমি দাঁড়িয়ে বলছি আমার দায়িত্ব নিয়ে, আজ তাক এবং জিটিভি কভার করছিল ক্যামেরাতে, একটা অসভ্য নোংরা ঘৃণ্য একটা সমাবেশ, তারা কন্টিনিউয়াস বিজেপির ফ্ল্যাগ ছিটছে, উল্টো দিকে দাঁড়িয়ে আছেন নাট্যকার চন্দন সেন। আমি গাড়ি থেকে নামলাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, 2:40 মৌলালি যুব কেন্দ্রের সামনে ছবি দাও, সেখানে দাঁড়িয়ে বললাম ফ্ল্যাগ কিউ ছেড় রহে হো, এ তো নীট ধর্মেন্দ্র প্রধান কি মিটিং হ্যায়। তখন বলছিলে স্পেশালভাবে দাঁড়িয়ে, এ ছোট চাড্ডি, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তার মাঝখানে গাড়িতে 20 জন বামপন্থীদের পুরো জমায়েতটাই তো বামপন্থীর কোনো জমায়েত ছিল না তো তাহলে ওটা আমাদের ঘাড়ে ফেলছেন কেন? বামপন্থীদের আপনাদেরই লোক হবে, বামপন্থী, তার মধ্যে আপনাদের তো অনেক গ্রুপ আমি আছে, পার্টির নাম করছি না, ভেতরে একটা জমায়েত ছিল, বাইরে বিক্ষোভটা ছিল, পার্টির নাম করছি না, তাদের প্রত্যেকের সামনে একটা লাল পতাকা ধারণ করানো ছিল, এটা চন্দন সেনকে জিজ্ঞেস করো তোমরা গিয়ে কি ঘটেছে। পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়ে, গাড়িটা অলরেডি ভেঙে দিয়েছে, আমার গাড়ি এক্ষুনি দেখতে পারো গিয়ে, আমি গাড়িতে উঠেছি, জোর করে মাথা দপদপ করছে, আমি সায়েন্স কলেজ ফিরছি মানিকতলার থেকে, পুরোটা দুধেল গাই 80%, পুরোটা হচ্ছে সেই শাহিনবাগ গ্যাং, তারা বামপন্থী ছাত্র আন্দোলনের কেউ, আপনি তো স্বীকার করছেন। আমি কি বামপন্থী তাদের হাতে? না শুভম, গোলপোস্টটা ঠিক করো, না শুভম গোলপোস্টটা ঠিক করো, এটা আরে শুভম, এই যেই কেস খাওয়ার ভয় পেয়ে যাও তোমরা পিছিয়ে যাও, এই সব এক একটা করে লাহেকালি, এই সব এক একটা করে লাহেকালি, আরে লাহেকালি ওখানে যেই প্রথমে আরএসএস করেছে, যেই লাহেকালিকে ধরা হলো, এখন মিনমিন করছে লাহেকালি।
লাহেকালি আমরা জানি। লাহেকালি এখনো বেল পাইনি শুভম, এখন তোমরা ভয় পেও না, জানি। ভয় পেও না। আমি বেশ, বেরিয়ে আমি 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 নিজুম মজুমদারের আমি বেরিয়ে গিয়ে এফআইআর করবো না, আমি- 45 কারা ছিল, বেশ। চন্দন সেন সাক্ষী থাকবেন উল্টো দিকে। অরিন্দম বেশ। দা, আজকে আপনি যে ভাষায় কথা বললেন, বেশ। মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির লোকেরা এই ভাষায় কথা হ্যাঁ, বলতো, ঠিক, এই অহংকার, ঠিক, ঠিক, এই ঠিক, অহংকার। ঠিক, আজকে আপনি যেগুলো বলছিলেন, আজকে আপনি মূল জায়গা থেকে মৌলিক পোস্টটা ঘুরিয়ে দিচ্ছে, আপনি ঘুরিয়ে দিচ্ছেন শিক্ষা ব্যবস্থাটা ভেঙে গেছে। না, এটা বিষয় নয়, সেটা নিয়ে আপনাদের শুনুন আপনারা সেটা নিয়ে ওইখানে কথাই বলছেন ওইখানে না। যে আপনারা ঘুরে ফিরে যাচ্ছেন। দেবাশিস দা আমি দেবাশিস কোন দা আন্দোলন, কে ইচ্ছে আই ডোন্ট কে মিন্স মেরেছে? মাই ওয়ার্ড, আমি ন্যাকাল করে কথা বলি না। ভালোভাবে ওখানে লিখে হয়েছে, 21 ওখানে জুন। আপনারা একটা লিস্ট দেখাতে পারবেন না জেন জির নামে, আপনাদের মতন মুখগুলো জেন জি নয়। 30টা আপনি প্রথমে বললেন আপনি 30টা কোথায় ছেলে মারা গেছে, কোথায় কারা এরা? কোথায় মারা যাদের গেছে 1 কোটি করে কোথায় মারা গেছে? 30 জন ছেলে, কারা? 30 জন ছেলে ককরোচ আন্দোলনের জন্য মারা গেছে। আরে যারা- 30 জন যারা- ছেলে ককরোচ আন্দোলনের জন্য মারা গেছে। আপনাদের ন্যারেটিভটা চলছে না, আবার পোস্ট করে আসছো। আপনারা পারবেন না। শিক্ষা ব্যবস্থার জন্য মরে গেছে। দেবাশিস দা শিক্ষা ব্যবস্থার দুর্নীতির ইলেকশনে জন্য মারা আসুন, গেছে। জিতুন। শিক্ষা ব্যব- ভারতবর্ষে ইলেকশন ছাড়া সরকার মানে- বদলানো তার যাবে মানে না। তুমি বিজেপি হয়ে চেষ্টা প্রচার করেনি করছো। কে বিজেপি, শিক্ষা কে ব্যবস্থা সিপিএম, ভাঙবে যাক, এটা ইলেকশন রাষ্ট্রীয়তার দিতে কথা। হবে। আপনি অ্যান্টি ন্যাশনাল না ন্যাশনাল? তুমি বলছো- আপনি অ্যান্টি ন্যাশনাল না ন্যাশনাল? আপনি রাষ্ট্রীয়তার দিকে না অরাষ্ট্রীয়তার দিকে? তুমি বলছো আপনি শিক্ষা রোহিঙ্গার দিকে না ব্যবস্থা- রাষ্ট্রের দিকে? শিক্ষা ব্যবস্থা সেইটা বলুন। ভাঙবো যাক। আজকে বিজেপির কোনো BJP ফ্যাক্টরি নয়। বাদ দিয়ে, বিজেপি সবাই তখন দেশের থাকবে যখন একটা পক্ষে। গণতান্ত্রিক দেশ BJP থাকবে। বাদ দিয়ে, বিজেপি RSS সিপিএম বাদ দিয়ে, তখনই থাকবে যখন সবাই ভারতকে দেশের অক্ষুণ্ণ পক্ষে। থাকবে। আজকে সবাই ভারতের দেশের জন্য এই কথাটা বলা হচ্ছে। বিজেপি নেতারাও সেই কথাটা বলুক, কারণ বিজেপি দলটা ততক্ষণ থাকবে যতক্ষণ পশ্চিমবঙ্গটা থাকবে। পশ্চিমবঙ্গ যদি না থাকে বিজেপিও থাকবে না। পশ্চিম আরে আপনারা চান পশ্চিম বাংলাদেশ করতে, আপনারা পশ্চিম বাংলাদেশ করতে চান, আপনারা এক্সপোজ, আপনাদের ফ্রাস্ট্রেশন বাড়ছে, আমি বুঝতে পারছি। আজকে শান্ত